রুবা আজ 3 দিন পর বাড়ি ফিরেছে। সাদিকের সাথে ঝগড়া লাগে সে বাবার বাড়ি চলে গিয়েছিল। সংসারে ইদানিং প্রচুর অশান্তি হচ্ছে। রুবা নিজের কাপড় ব্যাগ থেকে বের করতে করতে বলল, প্রতিদিনের অশান্তি নিতে পারছি না সাদিক। আমার মনে হয় তোমার একজন ভালো ডক্টর দেখানো উচিত। তুমি কি আমাকে পাগল ভাবছো? ইউ মিন টু সে আই এম ম্যাড? রুবা হাতের কাপড়টা রেখে শান্ত গলায় বলল, আমি তা মিন করিনি সাদিক। ডাক্তার দেখানো মানে এই না যে তুমি পাগল। আমি শুধু বলছি তোমার রাগটা অতিরিক্ত বেশি, কন্ট্রোল করতে পারো না তুমি নিজেকে। তুমি কি বুঝতে পারছো তোমার রাগ আমাদের সম্পর্কে কতটা প্রভাব ফেলছে? প্রতিদিন কিছু না কিছু নিয়ে অশান্তি লেগেই থাকে। রাগের মাথায় তুমি আমাকে যা বলো তা কি একজন সুস্থ মস্তিষ্কের মানুষ কাউকে বলতে পারে বলো? ডক্টর দেখালে তুমি পাগল প্রমাণ হয়ে যাচ্ছ না। আমার কথা একটু ভেবে দেখো। রুবা তাকে সবসময় এটাই বোঝানোর চেষ্টা করে সে মানসিকভাবে অসুস্থ একজন মানুষ। সাদিক নিজেকে শান্ত করার চেষ্টা করে বলল, আমি এই বিষয় নিয়ে কোনো কথা বলতে চাই না রুবা। এখন কথা বলে নতুন করে অশান্তি শুরু হবে, আর এটা মোটেও চাইছি না আমি। ইউ গট মাই পয়েন্ট সাদিক। আমি এখন তোমাকে এটাই বোঝাতে চাইছিলাম, আমরা সাধারণ একটা বিষয় নিয়েও ঝামেলায় জড়িয়ে যাই। এমন চলতে থাকলে আমাদের সংসার সম্পর্ক কোনোটি টিকবে না। সাদিক রাগে থরথর করে কাঁপছে। সে রুবার হাত ধরে রুম থেকে বের করে দিয়ে বলল, চলে যাও, থাকতে হবে না তোমার আমার সাথে। তুমি তো ডিসাইডই করে নিয়েছো এই সম্পর্ক টিকবে না। তাহলে তো কথা বাড়ানোর তো কোনো মানে নেই রুবা। যা কাল শেষ হবে তা আজই শেষ হোক। মাথা ঠান্ডা করো সাদিক, তুমি শুধু শুধু রেগে যাচ্ছ। এইভাবে কোনো সমাধান হবে না। আমি একবার বলিনি আমাদের সম্পর্কটা শেষ হবে, কিন্তু তুমি নিজের ব্যবহারের দিকে একবার নজর দাও। কিভাবে কথা বলছো তুমি আমার সাথে? তোমার স্ত্রী হই, সামান্য সম্মান তো আমার প্রাপ্য, তাই না? সাদিক চিৎকার করে বলল, সম্মান চাই তাই না? তোকে এখন আমার মাথায় নিয়ে রাখতে হবে তাই না? মহারানি তো তুই, আসতে যাইতে সালাম ঢুকতে হবে। শোন, আমি তোকে এত তেল দিতে পারবো না। তুই কি ভেবেছিস তুই চলে গেলে আমি তোর পেছনে কুকুরের মতো লেজ ধুলাতে ধুলাতে চলে যাব? তোর হাত পা ধরে বাসে নিয়ে আসবো? এসব চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেল, এমন কিছুই হচ্ছে না। সাদিকের ব্যবহারে রুবা নিজেই অধৈর্য হয়ে গেল। এমন তুই তো করে রুবা মোটেও সহ্য করতে পারে না। তাই সেও কিছুটা রেগে বলল, ঠিক করে কথা বলো সাদিক, এভাবে তুই তোকারি করে কথা বলবে না। শিক্ষিত মানুষ হয়ে বস্তির মতো আচরণ তোমার। আমি কোনো রাস্তার মেয়ে না যার সাথে তুমি যেভাবে খুশি সেভাবে ব্যবহার করবে। তোর দৌড় কত দূর তা আমার জানা আছে। এই বাড়ির বাইরে তোর কোনো অস্তিত্বই নেই। তোর একমাত্র পরিচয় তুই আমার স্ত্রী মিসেস সাদিক। এর বাইরে তোর আছেটাই বাকি। এই বাড়ির বাইরে একবার একা বের হয়ে দেখ, মিসেস সাদিক পরিচয় ছাড়া কেউ তোকে 2 পয়সারও দাম দেবে না। কি যোগ্যতা আছে তোর? আবার বড় বড় কথা। আমার সামনে নিজের অবস্থান বুঝে তারপর কথা বলবি। রুবা আহত চোখে সাদিকের দিকে তাকিয়ে আছে। ঠিক এজন্যই সাদিককে তার অসুস্থ মনে হয়। সামান্য কারণে সাদিক তাকে কিভাবে অপমান করে, আঘাত করে কথা বলছে। 2 চোখ দিয়ে পানি বেরিয়ে এসেছে রুবার। রুবা কান্না ভেজা গলায় বলল, তুমি খুব বাড়াবাড়ি করছো সাদিক। আমি কিছু করি না তার মানে এই নয় যে আমি কিছু করার যোগ্যতা রাখি না। তুমি নিশ্চয়ই অযোগ্য কাউকে বিয়ে করনি। সব দিক দেখে শুনেই তো বিয়ে করেছ। তাহলে আজকে তুমি এই কথাগুলো কেন বললে? আমি মিসেস সাদিক হিসেবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করি। তাই বলেই না যে আমার আলাদা কোনো পরিচয় হতে পারে না। তোর যোগ্যতা আমার জানা আছে। একটা কথা কান খুলে শুনে রাখ, এর 4 দেয়ালের বাইরে তোর যাওয়ার কোনো জায়গা নেই। তাই বারবার তোকে এখানে ফিরে আসতে হবে। আমার ভালোবাসা গিয়ে আমার দুর্বলতা ভেবো না সাদিক। তোমাকে ভালোবাসি বলেই আমি বারবার তোমার কাছে ফিরে আসি। আত্মসম্মানবোধ আমারও আছে। তাই বলে সবসময় তোমার এই তিক্ত বলি মুখ বুঝে সহ্য করবো তাও কিন্তু না। প্রতিটি মানুষেরই ধৈর্যের সীমা থাকে, তুমি তো তা অতিক্রম করেছ। সাদিক জোরে জোরে শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করল। ধৈর্য? গত 4 বছরে তুমি কমপক্ষে 80 বার ব্যাগ গুছিয়ে নিজের বাবার বাড়ি গিয়েছ। তোমার তো মনে হয় আমি অসুস্থ। তাহলে তোমার উচিত ছিল আমার সাথে থেকে সাপোর্ট করা। আমার অবস্থাটা বোঝার চেষ্টা করেছো কখনো? আমি কতটা মেন্টাল প্রেশারে থাকি তা কখনো জানতে চেয়েছো? তুমি শুধু অভিযোগ করতে শিখেছ রুবা। সারাক্ষণ অভিযোগ করলে সম্পর্ক কখনোই টিকে রাখা যায় না রুবা। একটা সম্পর্কে দুজনকে সমানভাবে স্যাক্রিফাইস করতে হয়। তুমি আমার তিক্ত বুলিগুলোই দেখো। প্রতিবার তুমি যখন রেগে চলে যাও আমি গিয়ে তোমাকে মানিয়ে নিয়ে আসি, কিন্তু তুমি নিজে কখনো ফিরে আসোনি বা আমাকে একটা কল করে জানতে চাও না যে আমি কেমন আছি। তুমি ঠিক কোথায় তোমার ধৈর্যের পরিচয় দিয়েছো আমাকে একটু বলবে? কিছু হলেই তোমার মনে হয় আমার মেন্টাল কন্ডিশন ঠিক নেই, আই নিড হেল্প। আমি অতিরিক্ত রাগি, আমি সেটা স্বীকার করছি। তাই বলে আমার ডক্টর দেখানো প্রয়োজন তা কতটুকু সঠিক? এটাও এক ধরনের অসুস্থতা সাদিক, তুমি সেটা মানতেই চাইছো না। তোমার সাথে কথা বলা মানে সময় নষ্ট করা। তোমার যা খুশি তুমি করো, তবে মনে রেখো আজকে বাড়ির বাইরে গেলে কিন্তু কোনোদিন তোমাকে ফিরিয়ে আনবো না। এ বাড়িতে তুমি আর কখনোই নিজের অধিকার নিয়ে ফিরে আসতে পারবে না। ভেবেচিন্তে বাইরে কদম রেখো। রুবা স্থির হয়ে দাঁড়িয়ে আছে। সাদিকের প্রতিটি কথা তার কলিজায় আঘাত করেছে। সে কাপা কাপা গলায় বলল, আমি কি সত্যি সংসারের জন্য কোনো স্যাক্রিফাইস করিনি সাদিক? সাদিক কিছু বলল না। সাদিক চুপচাপ বসে আছে। রুবা ব্যাগটা হাতে নিয়ে বলল, আমি তোমার সিদ্ধান্ত মেনে নিলাম সাদিক। একসাথে থেকে তিক্ততা বাড়ানোর চেয়ে আমাদের আলাদা থাকাটাই শ্রেয়। অন্তত দূরে থাকলে দুজনের মনে সম্মানটা থাকবে। একসাথে থেকে একজন আরেকজনকে তিক্ত কথায় আঘাত করার চেয়ে আলাদা হয়ে যাওয়াটাই সঠিক সিদ্ধান্ত হবে। ভালো থেকো। যদি কখনো মনে হয় তোমার ভালো চেয়েছিলাম তাহলে একটা কল দিও। রুবা চোখের পানি মুছতে মুছতে বাসা থেকে বেরিয়ে গেল। সাদিকের খারাপ লাগলেও কিছু বলল না। সে নিজেও কিছুদিন একা থাকতে চায়। কিছুদিন পর সাদিক অফিস থেকে বাসায় ফিরে ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিল। আজ বসের সাথে তার খুব ঝামেলা হয়েছে।
সামান্য একটা কারণে সে বসের কথায় রিয়্যাক্ট করে ফেলেছে। অফিসের সবাই তার প্রতি বিরক্ত। সাদিক নিজেও বুঝতে পারছে না কি হচ্ছে তার সাথে। রুবাকে কল করল। আজ প্রায় 2 মাস রুবার সাথে কথা হয় না তার। সেদিনের পর থেকে রুবা তার সাথে আর যোগাযোগও করেনি। কয়েকবার রিং হওয়ার পর রুবা কল রিসিভ করল। আসসালামু আলাইকুম সাদিক। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো রুবা? আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ। সাদিক রুবাকে কিছু বলতে চেয়েও বলছে না। অস্বস্তি আর অপরাধ বোধে মুখ দিয়ে কথা বের হচ্ছে না তার। কি হয়েছে সাদিক, কিছু বলবে? বাসায় চলে এসো রুবা, আমি আমার ব্যবহারের জন্য খুবই লজ্জিত। তুমি তো জানোই রাগ উঠলে আমার মাথা ঠিক থাকে না, যা মুখে আসে তাই বলে দেই। তোমাকে আঘাত করার উদ্দেশ্য আমার কখনোই ছিল না। আমি ডক্টরের কাছে যেতে রাজি। জানি না এতে কোনো উপকার হবে কিনা, তবে এর চেষ্টা করতে তো দোষ নেই। তুমি আমার স্বামী সাদিক, আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একজন মানুষ। আমি তোমার ব্যবহারের উপর মোটেও রেগে নেই। আমার নিজেরও ভুল আছে। বারবার তোমাকে একা রেখে বাসা ছেড়ে চলে আসা আমার উচিত হয়নি। কিন্তু বিশ্বাস করো, তোমার তিক্ত কথাগুলো আমার সহনশক্তি অতিক্রম করে ফেলেছিল। আমি কিছুতেই সহ্য করতে পারতাম না, তাই বাধ্য হয়ে বাসা থেকে চলে আসতাম। আমি অনুতপ্ত। প্লিজ তুমি এখনই চলে আসো। এখন আসতে পারবো না সাদিক। সেদিন তোমার একটা কথা আমার খুব আত্মসম্মানে আঘাত করেছে। তুমি বলেছিলে তুমি ছাড়া আমার কোনো পরিচয় নেই। আসলে আমি তোমার পরিচয়টাকে নিজের পরিচয় ভেবেছিলাম। এখানে আমার ভুল ছিল। প্রত্যেকটা মেয়ের সময় ভেদে নিজের একটা পরিচয় দরকার। এখন যেমন আমার প্রয়োজন হয়েছে, ছোট একটা চাকরি নিয়েছে, অফিসে আছি এখন। নিজের যোগ্যতা প্রমাণ করার একটা সুযোগ পেয়েছে, হাতছাড়া করতে চাই না। অফিস শেষ করে ফিরতে ফিরতে রাত হবে। চিন্তা করো না, আমি কাল চলে আসব। সাদিক নিচু গলায় বলল। আমি কথাগুলো মন থেকে বলিনি রুবা। রুবা মুচকি হাসল। আমি জানি তুমি মন থেকে বলনি, তবে আমার মনে লেগেছিল। আমিও নিজের একটা পরিচয়ের অভাব বোধ করেছি। তবে এখন আমার কাছে ফার্স্ট প্রায়োরিটি তুমি। আমার পরিচয় মিসেস সাদিককে নিয়ে আমার কোনো দ্বিধা নেই। আমি পরিচয়ে খুশি, তবে আলাদা যদি কিছু হয় তবে মন্দ কি। আমি অপেক্ষা করব। রুবি মুচকি হেসে কল কেটে দিল। সে জানত সাদিক তাকে কল করবে। সংসারে অনেক মনোমালিন্য হবে, তাই বলে অল্পতে সম্পর্ক ছিন্ন করা বোকামি ছাড়া কিছুই নয়। কিছু সময়ের দূরত্ব যদি সমস্যার সমাধান হয়, তাহলে সেই দূরত্বকে সাদরে গ্রহণ করা উচিত। রান্নাঘরে ঝিনুক রান্না করছিল আর নিজের চোখ আলতো আলতো করে মুছছিল, যাতে শ্বশুরবাড়িতে কেউ বুঝতে না পারে যে সে কান্নাকাটি করছে। হঠাৎ রান্নাঘরে মস্ত বড় একটা মাছ নিয়ে এসে তার দেওর রিভু বলল, ভাবি আজ জমিয়ে মাছের পাতুরি বানাও, আমার বন্ধুরা আসবে। ওদের আমি তোমার হাতে রান্না খাওয়াবো বলে কথা দিয়েছি। ওরা আবদার করলো আজই আমাদের বাসায় আসবে। ওরা রাস্তায় আছে। আমি তোমার জন্য এই মাছটা নিয়ে এলাম বাজার থেকে। বেশ সস্তা আর বেশ টাটকাও। দেখো মাছটা এখনো নড়ছে। ঝিনুক একবার পেছন ঘুরে রিভুর হাতের মাছটা দেখল। বেশ বড় সাইজের মাছ। গত সপ্তাহে ঝিনুকের ভাই এসেছিল দিদির বাড়ি ঘুরতে, তখন এত বড় মাছ আসেনি। ছোট ছোট 2-4টা পোনা এনেছিল তার শ্বশুর মশাই। আজ হঠাৎ এত বড় মাছ দেখে ঝিনুকের মনে হলো এ শ্বশুর বাড়িতে তার বাপের বাড়ির লোকজনের জন্য তেমন আতিথেয়তা নেই। রিভু 2বার চোখের সামনে মাছটাকে দোলানোর মতন দোলালো। তারপর মুচকি হেসে বলল, কি ভাবি মাছটা কেমন? ভাইয়ের মতন না? এই মাছটাকে বটিতে বেশ ভালো করে পিস করে তারপর গরম গরম তেলে মুচমচে করে ভাজি করবে, আর তারপর পাতুরি। জমে যাবে আজকের লাঞ্চ। আচ্ছা ঠিক আছে, মাছটা তুমি নামিয়ে রাখো। আমি কাজটা সেরে মাছটা নিয়ে বসবো। পারলে তোমার মাকে একটু ডেকে দিও, ওনার একটু সাহায্য লাগবে। আমাকে আর ডাকতে হবে না, আমি এখানে এসে গেছি। আমি তো জানি তুমি একা একা এসব কিছু করতে পারবে না। এদিকে আফসারের অফিসে যাওয়ার সময় হয়ে গেছে। তোমার রুমের পাশ দিয়ে আসতে গিয়ে দেখলাম তোমার ফোনটা কখন থেকে বেজে যাচ্ছে, তাই হাতে করে নিয়ে এলাম। দেখো কে ফোন করেছে। ঝিনুক ফোনটা হাতে নিয়ে দেখলো তার বড় আপু প্রায় 10 বার ফোন করেছে, কিন্তু সে রান্নাঘরে থাকার কারণে ফোনের রিংটোনটা শুনতে পায়নি। রান্নাঘর থেকে তার রুমটা অনেক দূরে, আর ফোন নিয়ে রান্নাঘরে এলে পড়ে যাওয়ার ভয় থাকে, তাই সে ফোনটা বেডরুমে রেখে আসে। আপু কেন এতবার ফোন করেছে তা জানার জন্য ফোনটা রিসিভ করলো ঝিনুক। কি হয়েছে আপু, এতবার ফোন দিয়েছো কেন? দেখছো যখন ফোনটা ধরছি না, তখন আর ফোন না করলে তো পারতে, আমি পরে না হয়ে ব্যাক করতাম। ঝিনুকের ওপারে থাকা তার আপু তার মায়ের ব্যাপারে এমন কিছু খবর বলল, যার জন্য ঝিনুকের চোখ দিয়ে টপ টপ করে জল গড়াতে লাগলো। জামিলা বেগম ঝিনুকের দিকে তাকিয়ে বলল, কি হয়েছে, হঠাৎ কাঁদতে শুরু করলে যে? কিছু কি বলেছে তোমার আপু? কোনো খারাপ খবর? ঝিনুক ফোনটা নামিয়ে রাখলো গ্যাস ওভেনের পাশে। তারপর শাশুড়ি মায়ের দিকে তাকালো। সে কি উত্তর দেবে বুঝতে পারছিল না। কি হলো, উত্তর দিচ্ছ না যে? তোমাকে তো একটা প্রশ্ন করেছি। কি বলেছে তোমার আপু যে কাঁদতে হচ্ছে? কোনো খারাপ খবর? আমার অনেক শরীর খারাপ করছে, তাই আপু আমাকে কদিনের জন্য ওই বাসায় যেতে বলেছে। আম্মুর সেবা করার জন্য কেউ নেই। আমি যদি আম্মুর কাছে না যাই তাহলে হয়তো আম্মুকে সুস্থ করা যাবে না। বিছানা থেকে উনি উঠতে পারছে না 3 দিন হলো, কিছুই খাননি। আপুকে কি বলবো বুঝতে পারলাম না। জামিলা বেগমের মুখটা কেমন গম্ভীর হয়ে গেল। দেখে মনে হলো কথাটা শুনে উনি একটুও খুশি হননি।
বাড়ির বউ বাড়ি ছেড়ে কদিনের জন্য তার বাপের বাসায় গিয়ে থাকবে। এটা একটা শাশুড়ির জন্য চরম খবর। শ্বশুরবাড়ির কাজগুলো তাহলে কে করবে? বাড়ির বউ যদি চলে যায় তাহলে বাড়িটা তো অগোছালো হয়ে যাবে। জামালা বেগম রান্নাঘরের কাছ থেকে দূরে চলে গেলেন। এদিকে কোনো উত্তর না পেয়ে ঝিনুক বুঝতে পারছিল না সে কি করবে। অন্য মনস্ক হয়ে দাঁড়িয়েছিল। হঠাৎ হুঁশ ফিরল রিভুর কথায়। ও ভাবি, এত কি ভাবছো? তুমি এত দেরি করে দিলে আজকে আমার সমান থাকবে না। এই মাছ নাও, এখানে থাকলো, জমি রান্নাটা করো। আমার বন্ধু কিন্তু চলে আসবে। আজ আমার মান সম্মান তোমার হাতে। রিভু চলে যেতে আফসার এসে তাড়া দিল ঝিনুককে। তোমার নাস্তা বানানো কমপ্লিট? আমার অফিসের তো দেরি হয়ে যাচ্ছে। আমি কিন্তু 10 মিনিটের মধ্যে বেরোচ্ছি। সমস্ত কিছু গোছানো হয়ে গেছে, শুধু টিফিন বাক্সটা প্যাক করলেই হবে। ঝিনুক আফসারের দিকে ঘুরে তাকাতে আফসার দেখল ঝিনুকের চোখ দুটো জলে ভরা। সে জিজ্ঞেস করল, কি হয়েছে ঝিনুক? হঠাৎ কাঁদছো কেন? কেউ কি কিছু বলেছে? আমু কিছু বলেছে? আমি খুলে বলো।